নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সেরা 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। ফের রাজ্যপাল রাজ্য সংঘাত। রাজ্যপালের সইয়ের অভাবে আটকে রাজ্যের 8টি বিল। এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের রাজ্য সরকারের। জরুরি ভিত্তিতে শুনানিতে সম্মতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সুপ্রিম কোর্টের রাজ্য বিধানসভায় পাশ হওয়া 8টি বিল আটকে রেখেছেন রাজ্যপাল। অভিযোগ রাজ্যের। এই মর্মেই সংবিধানের 32 নম্বর ধারায় শুক্রবার সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করে রাজ্য। ধনখড়ের ছেড়ে যাওয়ার চেয়ারে সিভি আনন্দ বোস। সংঘাতের ধরনও অনেকটাই একই ধাঁচের। উপাচার্য নিয়োগ, তৃণমূলের 2 বিধায়কের শপথ গ্রহণ, রাজভবনে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে রাজভবন ও নবান্নের সংঘাত চরমে পৌঁছয়। এবার বকেয়া বিল নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন আইনজীবী আস্থা শর্মা। বকেয়া বিলে সই না করে রাজ্যপাল সংবিধানের 200 নম্বর ধারা লঙ্ঘন করেছেন বলে রাজ্যের বক্তব্য। জরুরি ভিত্তিতে শুনানিতে সম্মতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কোন কোন বিল আটকে রয়েছে রাজভবনে? পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল, পশ্চিমবঙ্গ পশু ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন, পশ্চিমবঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন, পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন, পশ্চিমবঙ্গ আলিয়া বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন, পশ্চিমবঙ্গ নগর পরিকল্পনা ও নগর উন্নয়ন সংক্রান্ত আইন, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন। এর মধ্যে 6টি বিল পাশ হয় প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমলে। বাকি 2টি বিল পাশ হয় বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সময়। কিন্তু রাজভবন সংঘাতের জেরে আপাতত 20 বাঁও জলে সেই সমস্ত বিল। কলকাতা টিভি। তালতলা ক্লাবে জয়ন্ত সিং এর বিচার সভা। কি কাজ চলতো সেখানে, কিভাবেই বা কাজ হতো? আরিয়াদহে ত্রাস জয়ন্ত এবং তার শাগরেদদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ তদন্তকারী অফিসারদের। বাজেয়াপ্ত লোহার রড। তল্লাশির পর ক্লাব সিল করলেন তদন্তকারী অফিসাররা। পুনর্নির্মাণের পর মুখ খুলল জয়ন্ত। আরিয়াদহে ত্রাস জয়ন্ত সিং, অপরাধ জগতের জয়ন্ত। আরিয়াদহ তো বটেই, জয়ন্তের আরো নানান কুকীর্তির ভিডিও একের পর এক প্রকাশ্যে। এরপর থেকেই জয়ন্তকে নিয়ে লম্বা হচ্ছে প্রশ্নমালা। এত কিছুর পরেও স্বমহিমায় জয়ন্ত। ভিডিওয় আমাকে দেখেছিলেন? সাংবাদিকদের চোখে চোখ রেখে প্রশ্ন জয়ন্তর। তালতলা ক্লাবে জয়ন্তের আদালত। জয়ন্তের বিচার সভায় পুনর্নির্মাণ। জয়ন্তের ইতিহাস নিয়ে মাঝাঘষা করতে করতেই উঠে এসেছে তালতলার এক ক্লাবের নাম। সেখানেই জয়ন্ত এবং তার শাগরেদদের বিচার সভা। শুক্রবার সেই ক্লাবেই জয়ন্তকে নিয়ে পুনর্নির্মাণ তদন্তকারী অফিসারদের। কিভাবে কাজ চলতো ক্লাবে, কিভাবে চলতো মারধরের পরিকল্পনা, মারধরে ব্যবহৃত হাতিয়ারগুলি বা কোথায় মজুত করে রাখতো জয়ন্ত, সব প্রশ্নের উত্তর খুঁজতেই জয়ন্ত এবং তার শাগরেদদের নিয়ে পুনর্নির্মাণ তদন্তকারী আধিকারিকদের। ক্লাবের ভিতর থেকে বাজেয়াপ্ত একটি লোহার রড। তল্লাশির পর ক্লাব সিল আধিকারিকদের। আরিয়াদহের তালতলায় এই ক্লাব ঘরে জয়ন্ত এবং তার শাগরেদদের উপস্থিতিতে অমানবিক মারধরের ভিডিও ভাইরাল হয়। জানিয়ে বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক সংঘাত চরমে ওঠে। ঘটনাটি 3 বছর আগের, তবু বিতর্ক থামছে না। এই নিয়ে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন। আরিয়াদহ শখের বাজার এলাকায় পরিবারের সঙ্গেই থাকে জয়ন্ত সিং। পরবর্তী সময়ে আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের সদস্য হয়। জুয়া, সাট্টা, মধুচক্রের মতো অসামাজিক কাজকর্মে রাতারাতি কুখ্যাত হয়ে ওঠে সে। 2 বছর আগে এলাকায় বুম্বা নামে এক দুষ্কৃতীকে মারধর ও গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয় জয়ন্ত। জয়ন্ত সিং, তিনি কিন্তু has been repeatedly arrested by the police at least 5 times in 5 cases since 2016. According to police, he is a known rowdy. বারংবার গ্রেফতার হয়েছেন পুনঃ বিভিন্ন কেসে। আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় প্রকাশ্যে আসে জয়ন্ত সিংহের নাম। পুলিশ জয়ন্তকে গ্রেপ্তার করে। তারপর থেকেই জয়ন্ত গ্যাংয়ের একের পর এক ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হয়, যা শেয়ার হতে থাকে ঝড়ের বেগে। জয়ন্ত সিংহের অট্টালিকা নিয়েও সামনে আসে বিস্তর অভিযোগ।
প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভুরি ভুরি অভিযোগ, বারবার গ্রেপ্তারের পরও মুক্তি। কেন এতদিন জয়ন্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেনি প্রশাসন? এবারেও কি তবে একইভাবে ছাড়া পেয়ে যাবে জয়ন্ত সিং? প্রশ্ন সব মহলের। জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। সোহম কাণ্ডে শোকজ টেকনোসিটি থানার আইসিকে। হাইকোর্টে ভৎসনার মুখে পড়ে বিধাননগর কমিশনারেটের পুলিশ। হাতাহাতি সিসিটিভি ফুটেজ কেন নেই প্রশ্ন হাইকোর্টের। নিউ টাউনে শুটিং এর সময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন অভিনেতা সোহম, সেই মামলাতে শোকজ করা হয়। ফিল্ম স্টার তৃণমূল বিধায়ক সোহম ফের শিরোনামে। নিউ টাউনের একটি রেস্তোরাঁ মালিকের সঙ্গে হাতাহাতিতে জড়ান সোহম। বিতর্কের জল গড়ায় আদালত পর্যন্ত। সেই ঘটনায় এবার টেকনোসিটি থানার আইসিকে শোকজ করা হলো। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে শোকজ করা হয় সোমনাথ ভট্টাচার্যকে। গত বুধবার এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিধাননগর পুলিশ কমিশনারেট ভর্ৎসনার মুখে পড়ে। ওই দিন পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়, সোহম কাণ্ডে শোকজ আইসি। আদালতে পুলিশের সওয়াল, চর মারার ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ রেকর্ড হয়নি। সিসিটিভি কাজ করলেও ঘটনার বেশ কয়েকদিন আগে থেকে তা রেকর্ড হয়নি। টেকনোসিটি থানার ওসির কাছে গোটা ঘটনার ব্যাখ্যা তলব করেছেন পুলিশ কমিশনার। মামলায় আদালতের পর্যবেক্ষণ, রেস্তোরাঁ মালিক হাতাহাতির বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আদালতে জমা দিয়েছেন। তাহলে ওই ফুটেজ কোথা থেকে এলো? হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েই বিধাননগর পুলিশ কমিশনারেটের বড় পদক্ষেপ। টেকনোসিটি থানার আইসিকে শোকজ করা হয়। গত জুন মাসে শুটিং করার সময় গাড়ি রাখাকে কেন্দ্র করে অশান্তির জেরে রেস্তোরাঁ মালিককে চড় মারার অভিযোগ ওঠে অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। যদিও পরে ক্ষমা চেয়ে নেন বিধায়ক অভিনেতা। টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত রেস্তোরাঁ মালিক। মামলায় পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ জানান রেস্তোরাঁ মালিক। এরপরই বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়েরের অনুমতি দেন। বিধাননগরের গোয়েন্দা বিভাগকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। আগামী 31শে জুলাই মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। বীরভূমের দিকে নজর রাখবো। কেষ্টহীন বীরভূমে দলের সংগঠন সামলাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন কোর কমিটি। সেই কোর কমিটির নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন সাঁইথিয়া তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোহাম্মদ ইউনুস। ইউনুসের বক্তব্য নিয়ে তোলপাড় জেলা তৃণমূলের অন্তরে। জেলাতে এমন কিছু আমরা নেতা দেখছি যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তারা জেলার বড় বড় পদে হয়তো বসে আছেন, কিন্তু তার বুথের রিজাল্টের অবস্থা খুব খারাপ। এগুলো কিন্তু ভাবতে হবে, এগুলো মূল্যায়ন করতে হবে। সবই সংখ্যালঘু করবে, বোম বানা থেকে শুরু করে রাখি সব আমরাই বার করব, এটা ঠিক না। এটাকে একটু দেখতে হবে। অনুব্রত মণ্ডল তিহারে জেলবন্দি। কেষ্টহীন বীরভূমে লোকসভা ভোটে তৃণমূল ভালো ফল করেছে। তৃণমূলকে চিন্তায় রেখেছে পুরসভা ভিত্তিক ফলাফল। এমনকি কোর কমিটির সদস্যদের নিজস্ব ওয়ার্ডেও তৃণমূল কোথাও কোথাও পিছিয়ে, আর তা নিয়েই বিস্ফোরক মোহাম্মদ ইউনুস। কোর কমিটির অন্যতম সদস্য রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার স্ত্রী মণিকুন্তলা সিনহা। বীরভূম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। সেই ওয়ার্ডেই ভালো ফল করেনি তৃণমূল। বোলপুর পৌরসভাতেও প্রায় 7000 ভোটে হার হয়েছে দলের। রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের এলাকা রামপুরহাট পৌরসভাতেও হার তৃণমূলের। এই ফলের কারণেই কোর কমিটির সদস্যদের সাংগঠনিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মোহাম্মদ ইউনুস। তার বক্তব্যে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে বীরভূম জেলা তৃণমূলের অন্দরে। দেখুন, এটা ইউনুসের ব্যক্তিগত মতামত, কিন্তু আমি আপনাদের মাধ্যমে আবার একথা বলতে চাই, 24-এ যে নির্বাচন হয়েছে, এই 24-এর নির্বাচনে বীরভূম জেলার একটা খুনোখুনি, একটা রাহাজানি, কোনো থানাতে একটা অভিযোগ হয়েছে বলে আমার মনে হয় না। এই নির্বাচনে রক্তক্ষয়বিহীন নির্বাচন হয়েছে। স্বভাবতই ইউনুস যে কথাটা বলছে সে কথার মধ্যে কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি। শৃঙ্খলা বিরোধী কাজ করলে দল ব্যবস্থা নেবে, হুঁশিয়ারি নেতৃত্বের। স্বঘোষিত নেতা হতে পারে না সে। যে ধরনের কথা যেটা আপনারা বলছেন সেটা যদি বলে থাকে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দল সে ব্যাপারে তার বিরুদ্ধে যে যথাযথ যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নেবে, এবং এর বিরুদ্ধে নিশ্চয়ই যদি খারাপ কিছু দলীয় শৃঙ্খলা বিরোধী কথা বলতে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। তৃণমূলের অন্দরে এই চাপানোতরে কটাক্ষ করতে ছাড়েনি বীরভূম জেলা বিজেপি। তখন এরা আজকে স্বীকার করছে যে তারা বোম মারে, তারা
বুথ দখল করে, তারা ভোট জ্যাম করে, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার হনন করে নিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতায়। আর আজকে এই বোধোদয় যখন হচ্ছে তখন নিশ্চিতভাবে আমি আশা করি এটা 2026-এর ভোটের সময়ও সেই বোধোদয়টা জাগ্রত থাকবে। 21শে জুলাইয়ের আগে সংখ্যালঘু সেলের নেতার মন্তব্যে শোরগোল তৃণমূলের অন্তরে। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। ঢোলাহাটে পুলিশি নির্যাতনে মৃতের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। দ্বিতীয়বার ময়নাতদন্ত শনিবার করতে হবে। মৃতের বাবার উপস্থিতিতে ময়নাতদন্ত হবে। ঢোলাহাটের আবু সিদ্দিক হালদারের মৃত্যু জানিয়ে কাঠগড়ায় পুলিশ। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। আবু সিদ্দিকের জামিন পেতে ঘুষ চেয়েছিল পুলিশ, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। এই মামলায় শুক্রবার ঢোলাহাট কাণ্ডের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ। শনিবার ফের ময়নাতদন্তের নির্দেশ। তদন্তের স্বার্থে দ্রুত প্রমাণ সংগ্রহের প্রয়োজন। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। মামলাকারীর উপস্থিতিতেই হবে ময়নাতদন্ত। দ্বিতীয় ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি করতে হবে। আমাদের জজ এটা করেছে, আজকে যা বয়ান দিয়েছে, আমাদের অ্যাডভোকেট যা আমাদেরকে বললো যে কালকের আরেকবার ময়নাতদন্ত হবে। হ্যাঁ, এতে আমরা অনেক খুশি। আমাদের চির বিশ্বাস জজ সাহেব আমাদের ন্যায্য বিচারটা পাইয়ে দেবে, এতে আমি অনেক খুশি। আমার তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। কি বলবো, আমার কাছে ফোন করছে, সে বলে মানে এত মারছে না, বলছে মানে আমার ছেলে বলছে বলে আমার কিডনি কেটে নাও, তাতে আমি ব্যথা কি বলবো বলুন। এই তো বাংলার পুলিশ। আবু সিদ্দিকের মৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। যদি প্রাথমিকভাবে আদালত কিছু না বুঝতো তাহলে কখনো দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তের আদেশ দিত না। আমি মনে করি দ্বিতীয়বার আদালত ময়নাতদন্তের আদেশ দেওয়া মানে পুলিশ এবং প্রশাসনের পক্ষে এটা একটা লজ্জার, এবং প্রাথমিকভাবে পুলিশ যে অ্যাকিউজড এই ঘটনা তার একটা বড় সাক্ষ্য বহন করছে। আমি মনে করি যে সত্য উদ্ঘাটিত হোক এবং যারা দোষী তারা সাজা পাক এবং যারা ভিকটিম তার পরিবার ন্যায় বিচার পাক। এই বিরোধী যারা রাজনীতি করেন বা এই যে সমস্ত সাধারণ জনগণ তারা পুলিশের নির্যাতনের শিকার হচ্ছেন, এবং পুলিশকে যেখানে সক্রিয় হওয়ার কথা সেখানে পুলিশ সক্রিয় হচ্ছে না, যেখানে পুলিশকে সক্রিয় হওয়ার কথা নয়, যেখানে পুলিশকে এভাবে নির্যাতন করার কথা নয় সেখানে পুলিশ নির্যাতন করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণে যে কাস্টোডিয়াল টর্চার এই নিয়ে একাধিক সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রয়েছে, এবং এইভাবে কাস্টোডিয়াল টর্চার কখনোই করা যায় না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বিভিন্ন সময় পুলিশ কাস্টোডিয়াল টর্চার করে বিভিন্ন মানুষকে তারা হত্যা করেছেন, কখনো তাদের পঙ্গু করেছেন। এটা একেবারেই দুর্ভাগ্যজনক, এবং যদি আইনের শাসন না থাকে তাহলে যা হওয়ার তাই হয়েছে। এই রাজ্যে বর্তমানে আইনের শাসন নেই। হাইকোর্ট ইতিমধ্যেই ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণ করতে হবে বলে নির্দেশ দেয়। কাকদ্বীপ সাব ডিভিশনাল হাসপাতালে 4 জুলাইয়ের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশও দেয়। এমনকি যে হাসপাতালে আবু সিদ্দিকের মৃত্যু হয়েছে তার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেয় আদালত। আবু সিদ্দিকের পরিবারের একটাই দাবি, সুবিচার চাইছেন আদালতের কাছে। কোয়েল মণ্ডল ও পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10-এর সময় এখন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, হাড়োয়ায় ভোর রাতে শুট আউট। আশঙ্কাজনক এক বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে টানাপোড়েনের মাঝে বধূকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মহিলার কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি। বাড়ির জানলা দিয়ে গুলি করার অভিযোগ করছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় শ্বশুর মন্টু সর্দার আটক, প্রাক্তন স্বামী অসিত সর্দার পলাতক। দাম্পত্য অশান্তিতেও চলল গুলি। বাড়ির জানলা দিয়ে গুলি করার অভিযোগ। আশঙ্কাজনক মহিলা কলকাতার হাসপাতালে ভর্তি। দুষ্কৃতীদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে টানাপোড়েনের মাঝে বধূকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। বসিরহাটের মোহনপুর গ্রাম পঞ্চায়েতে পশ্চিম মোহনপুর গ্রামের ঘটনা। গুলিবিদ্ধ বধূ শম্পা পশ্চিম মোহনপুর গ্রামের বাসিন্দা। তার পরিবারের অভিযোগ, শুক্রবার ভোররাতে এক দুষ্কৃতী ওই বধূর বাড়ির জানলা দিয়ে গুলি চালায়। কমপক্ষে 2 রাউন্ড গুলি চালানো হয়। গুলির শব্দে এবং ওই মহিলার চিৎকারে পরিস্থিতি বেগতিক বুঝে আগ্নেয়াস্ত্র ফেলে পালায় দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। মহিলার কোমর এবং পিঠে দুটি গুলি লাগে। স্থানীয় সূত্রে খবর, শম্পার প্রথম বিয়ে হয়েছিল মিনাখা থানার ধুধুর দহের বাসিন্দা অসিত সর্দারের সঙ্গে। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। তবে সম্পর্কের তিক্ততা আসায় বিবাহ বিচ্ছেদের মামলা হয়, যার জেরে শ্বশুরবাড়ি ছেড়ে বাবা রঘুনাথ দাসের বাড়িতে চলে এসেছিলেন শম্পা। মামলা চলাকালীনই ওই মহিলা আবার বিয়ে করেন। সেই টানাপোড়েনের জেরে প্রথম স্বামী গুলি চালিয়েছে বলে সন্দেহ। কি চাইছি, ছেলের ফাঁসি হোক এবং ওর বাবাকেও কড়া সাজা দেওয়া হোক। কোনোদিনই শুনিনি যে মোহনপুরে এরকম গুলিগালা চলেছে। এটা কি আতঙ্কিত লাগছে? আতঙ্কিতই তো লাগছে। হঠাৎ মাত্র একটা মেয়ে শুয়ে আছে, তার পেছন থেকে জানলা থেকে গুলি মারবে, এটা তো আতঙ্কিত। সেটা আমরা বলতে পারবো না, কেন যেহেতু আমরা কারোর প্রতি সন্দেহ নেই। কে কি করেছে আমরা নিজের চোখে দেখিনি, আমরা কারোর উপরে অনুমান করতে পারবো না। তবে একটা জিনিস বলতে পারি প্রশাসনের কাছে এটাই, যে দোষী সে যেন সঠিক সাজাটা পায়। পুলিশ সূত্রে খবর, বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে দুই পরিবারের মধ্যে টানাপোড়েন চলছিল। শ্বশুরবাড়ির কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন শম্পার বাপের বাড়ির লোকেরা। শ্বশুরবাড়ির পরিবার তা দিতে অস্বীকার করে। টাকার অঙ্ক কমানোর জন্য বলছিল তারা, কিন্তু তাতে রাজি ছিল না শম্পার পরিবার। সেই বিবাদের জেরেই এই হামলা কিনা তা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। ঘটনায় এখনো কেউই গ্রেপ্তার বা আটক হননি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। লাগাতার মূল্যবৃদ্ধিতে লাগাম দিতে সরকারি নজরদারির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশের পরেই উঠে পড়ে লেগেছে প্রশাসন। জেলায় জেলায় সরেজমিনে সবজির দাম খতিয়ে দেখছেন তারা। চড়া দাম ঠেকাতে প্রশাসনিক তৎপরতা। বর্ধমানে চালু সুফল বাজার। বাজারে ইবি, প্রশাসনিক আধিকারিকদের নজরদারি। অগ্নিমূল্য সবজি, বাজারে বাজারে হানা ইবির। বাদ গেল না খোদ কলকাতার শ্যামবাজারও। শুক্রবার সকালে শ্যামবাজার মার্কেটে ইবির হানা। অভিযোগ, অন্যান্য বাজারের তুলনায় শ্যামবাজারের সবজির দাম অনেকটাই বেশি। নিজেদের ইচ্ছে মতো দাম নিচ্ছেন বিক্রেতারা, এমনই অভিযোগ পেলেন ইবি আধিকারিকরা। সবজির ক্রমবর্ধমান দরে লাগাম পড়াতে চালু রাজ্য সরকারের সুফল বাজার। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে কালনা, কাটোয়া, পূর্বস্থলী, ভাতারে খুলেছে সুফল বাজার। কম দামে সেখানে সবজি পেয়ে খুশি ক্রেতারা। আবহাওয়ার খামখেয়ালিপনায় পাইকারি বাজার ও খুচরো বাজারে সবজির দামের ফারাক কমাতে সুফল বাজারে তারা উপকৃত হচ্ছেন বলেই দাবি ক্রেতাদের। কালনা চকবাজারে 28 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হলো রাজ্য সরকারের উদ্যোগে। শুক্রবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির বিক্রি শুরু হয়েছে। এদিন চকবাজারে 28 টাকা কেজিতে বিক্রি হলো আলু। বাজারে হাজির ছিলেন তৃণমূলের নেতারা। অন্যান্য বাজার থেকে চকবাজারের সবজির দাম অনেকটাই কম হওয়ায় ভিড়ও দেখা গেল। বর্ধমান কালনায় যখন বাজার দর নিয়ন্ত্রণে তৎপরতা, তখন বীরভূমের রামপুরহাটের বাজারে হাজির জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। এদিন রামপুরহাটের হাটতলা বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা হানা দেন। বাজার ছাড়াও ফুটপাথে বসা সবজি বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন তারা। পুলিশি অভিযানে দাম কমবে বলে আশাবাদী ক্রেতারা। একই ছবি ধূপগুড়ির রেগুলেটেড মার্কেটেও। সকালে সেখানে পৌঁছে যান মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা। এদিন একযোগে পাইকারি এবং খুচরো বাজারে সবজির দাম যাচাই করেন মহকুমা শাসক। তার সঙ্গে ছিলেন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য। দুটি বাজারের মধ্যে আনাজের দামে ব্যাপক পার্থক্য নজরে আসে মহকুমা শাসকের। এই নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন তিনি। খুচরো ব্যবসায়ীদের সতর্কও করেন। পরবর্তী সময়ে সমস্ত সবজি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে দাম নিয়ন্ত্রণ নিয়ে বৈঠকে বসার কথাও জানান মহকুমা শাসক। কলকাতা টিভি।
ভূমিধসের জেরে নদীতে পড়ে যায় বাস এবং 7 ভারতীয় সহ 65 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নেপালের চিতওয়ান জেলার ঘটনা। ত্রিশুলী নদীতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি রাস্তা এবং হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। নেপালে আচমকা ভূমিধসে ভেঙে পড়ল রাস্তার একাংশ। জলে তোড়ে ভেসে গেল পরপর দুটি বাস। নেপালের চিতওয়ান জেলার ঘটনা। নারায়ণঘাট মুগলিং সড়ক এলাকায় ধস নামে ত্রিশুলী নদীতে ভেসে যায় দুটি বাস। বাস দুটিতে প্রায় 65 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে 7 জন ভারতীয় ছিলেন বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে নেপালের শীর্ষ স্তরের প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে পৌঁছে যান। তারা জানিয়েছেন উদ্ধার কাজ চলছে। ত্রিশুলী নদীতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। দুটি বাসের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে নেপালে ভারী বৃষ্টি চলছে। লাগাতার বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি রাস্তা এবং হাইওয়ে বন্ধ করে রাখা হয়েছে। ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। কলকাতা টিভি। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।